আলী আহমেদ খান গুরুভাব কণ্ঠে বললেন, তোমার ফুপিকে আসতে বলেছি, প্রয়োজনে আবার বলবো, কিন্তু তোমার ফুপ্পাকে কিছু বলতে বলো না আমায়। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। মালিয়া খান ঠান্ডা কণ্ঠে বললেন, আর কতদিন মনের ভিতর বিদ্বেষ পুষে রাখবেন? এবার অন্তত সব কিছু ঠিক করে নেন। তোমরা কি চাইছ? আমি নিজে থেকে সব ভুলে ওই ছেলের সাথে কথা বলি? আবির তপ্ত স্বরে বলল, না, মনের বিরুদ্ধে আপনাকে কিছু করতে বলছি না। আপনি ফুপিকে সত্যি বাসায় আনতে চাইলে ফুপিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দিবেন, বাসার সবাইকে নিয়ে আসতে বলবেন, এইটুকু। আমার কাছে ওদের কারো নাম্বার নেই, নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমেদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শুধালো, তোমাদের ফুপিকে বাসায় দাওয়াত দিতে যাচ্ছি, এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপি আসলেই হবে। তামিমের সরল স্বীকারোক্তি, আপনার বোনকে আপনি বাসায় আনতে চাচ্ছেন, এ ব্যাপারে আমাদের মতামত থেকেও আপনার মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু আপনি কাকামণি প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবশ্যকতায় আবার আলোচনা করব, কিন্তু আমার কথা হচ্ছে তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে? তানভীর মৃদু হেসে বলল, সে বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আমি আমার বোনেরা কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার খারাপ আচরণ করব না। আপনার এবং এই বাড়ির সম্মান রক্ষাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। মিম আর আদিও তানভীরের সঙ্গে তাল মেলালো। মিম আর আদি মেঘ অনেক দিন আগে থেকেই ফুপির কথা বলছে, ফুপাতো ভাই বোনদের কথাও বলছে, তাদের সাথে পরিচয় হতে মিম আর আদিও খুব এক্সাইটেড। মোফাজ্জল খান দুপুরের পরপরই বাসায় আসছেন, এসেই সরাসরি আবিরের রুমে চলে গেছে। আলী আহমেদ খানের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বলেও মোফাজ্জল খান একাই সেই ছাস মিটিয়েছেন। টানা 2 ঘন্টা আবিরের ওপর রাগ ঝেড়েছে। বহু বছর আগে আলী আহমেদ খান অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান প্রতিটা ঘটনার নিখুঁত বর্ণনা দিয়েছেন। আলিমা খান 1-2 বার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে লাভ হওয়ার বদলে উল্টো ক্ষতি হয়েছে। মোজাম্মেল খান রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ন, তেমন মোফাজ্জল খানও বড় ভাইয়ের অতিশয় ভক্ত। আলী আহমেদ খানের এত বছর পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসার সবটাই মোফাজ্জল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীর দুজন ছন্নছাড়া আচরণে আলী আহমেদ খান আর মোফাজ্জল খান দুজনেই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরকে একটু সিরিয়াসনেস দেখা গেল, তানভীরের বরাবরই গা ছাড়াভাবে চলে। তার উপরে আবিরের ইচ্ছাকৃত তানভীরকে আরও বেশি আলগে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ না। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাতো, তাহলে এতদিনে তাদের অবস্থান আরও উপরে থাকতো। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমন দুশ্চিন্তা অন্ত নেই। আবির পড়াশোনা ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে তাতেও যদি গুরুত্ব না থাকে, তবে ছেলে ভবিষ্যতে কী হবে সে নিয়ে দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সব কিছু বহিঃপ্রকাশ ঘটেছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচুর সব কথা শুনছে। আবির চাইলেও এমন কিছু বলতে পারে না। একটি কথা বলতে গেলে মোফাজ্জল খান আরও 10টা কথা শোনাবে, তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তেরামি করিস না। আবির ধৈর্য রাখতে হবে। 2 ঘন্টা কেন, আরও 3 ঘন্টা বকলে সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করে পাবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে এসছে।
আব্বু রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভিতরে আসতে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য এক পা বাড়াতেই আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আওড়ালো, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদার। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজে আবারও রুমের দিকে পা বাড়ালো। কারো উপস্থিত বুঝতে পেরে মোফাজ্জল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছেন। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে একদিনে এক একজন পরে থাকবে, আর ঘর গোষ্ঠী মিলে আমরা সেবা করব। কারো কারো আরও বেশি করে সেবা করে। দুধের সাথে আপেল, আঙ্গুর, কড়া নিয়ে আস্তা। মেঘ একগাল হেসে বলে, সব রেডি হয়ে আছে, দুধ খাওয়া শেষ হলে ওইগুলো নিয়ে আসবো। মোফাজ্জল খান তীব্র বিরক্ত আর বিদ্রুপ স্বরে কথাটা বলেছেন, অথচ মেঘ তা বুঝতে না পেরেই উল্টো সাবলীল ভঙ্গিতে অচ্যুত স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে রইল। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বুটা ঠাট্টা করলো নাকি সিরিয়াস বলছে এটা বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মোফাজ্জল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে যেন বলছেন, মেঘ সে কথা বুঝতে কি বুঝেনি কে জানে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্ট কারণে যে পরিমাণ রক্ত শরীরে বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো, না তো কি আপনার বকা খাওয়াবো? মোফাজ্জল খান মেঘকে শুধালেন, তানবীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তেই দেখলো আবির মাথা নিয়ে না করতেছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে আসছে। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বলেন, তানবীর সেখানেই থাকুক, অন্তত এখন এখানে তাকে ডাকবো না। 2 ঘন্টা যাবত ছেলেটাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছে। আর কত, আপনি এখন যান এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি, আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। তানবীর ঘণ্টাখানেক আগে বাসা আসছে। আবিরের রুমে আসতে চেয়েছিল, কিন্তু হালিমা খান বারণ করেছে। মোজাম্মেল খান সামনে আবির আর তানবীর দুজনে গুরুত্বতর আসামি। দৌড় যেই করুক না কেন সাথে দুজনে প্রাপ্য। হালিমা খানের উদ্দিল কণ্ঠে কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না, নিজের রুমের দিকে চলে গেল। হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে মেয়েকে উদ্দেশ্য করে বলো, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ ঘাড় কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। হালিমা খান চলে যেতেই আবির ফলের প্লেটের দিকে তাকালো। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে যে ফল বেশি গুরুত্বপূর্ণ সেসব ফল প্লেটে ভর্তি করে নিয়ে এসছে। আবির ভাবলেসিন কণ্ঠে বলল, এত ফল আনছিস কেন? কে খাবে? আপনি খাবেন। এত ফল খাইয়ে একদিন আমার শরীর ঠিক করার প্ল্যান করছিস নাকি? একদিন না পারি কিছুদিন ঠিক করে ফেলবে ইনশাল্লাহ। আবির সুস্থির কণ্ঠে বলল, এত খেতে পারবো না, যেটুক পারবো সেটুকুই খাবো। মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবির ভুরু উঁচু করল, নাকে ঘুরাই টেনে রাশভারী কণ্ঠে শুধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভিতর কি চলছে? মেঘের মুচকি হাসি প্রখর হলো। বেশ কিছু সময় চলল মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আঁকিতে চেয়ে আছে তার কাদম্বিনী দুটি নেত্রে। আজ কতদিন পর আবিরের প্রিয়তম অকৃত্রিম হাসি দেখছে, যাতে নেই কোনো রকম কৃপণতা। দীর্ঘ সময় হাসি নিমিত্তে মেঘের চোখ দুটো টলমল করছে। গাঢ় কমলা রঙের একটা জামার সাথে সাদা মধ্যে হ্যান্ড প্রিন্টিং একটা ওড়না মেঘের গায়ে জড়ানো। কমলা আর সাদা কম্বিনেশনে মেঘকে আজ অপরূপ লাগছে। সেই সাথে ঠোঁটগুলা আজও মাত্রাতিরিক্ত লাল দেখা যাচ্ছে। চোখের নিচে কাজল কিছুটা লেপ্টে আছে। নিরবধি হাসির কারণে ঘামে চিকচিক করছে নাকের ডগা। কোনো রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধ হয় আর হয় না। মুগ্ধতা আবিরের 2 চোখ আটকে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে, বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করে নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশাবিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করলো। আবির তখনও নিকেট দৃষ্টিতে চেয়ে আছে। দৃষ্টি গভীরতা জুড়ে অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘের
মোহমায়া জর্জরিত আবিরের হৃদয়। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকিয়ে আবিরের ভুরু যুগল নাচালো। মেঘ ঠোঁট বাঁকিয়ে মৃদুস্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি এখন। মেঘ কিছুক্ষণের মধ্যে 2টো প্লেট হাতে ফিরে আসলো। এক প্লেটে ভর্তি ফল, আরেক প্লেটে 1 হালি সিদ্ধ ডিম। মেঘ ঠোঁটে হাসি রেখে প্লেট দুটো আবিরের সামনে রাখতে আবির বিষম খেয়ে উঠল। কাশতে কাশতে আবির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে 1 হালি ডিম, 1 প্লেট ভর্তি ফল, তার উপরে মেঘ আরও 1 হালি ডিম, আরও 1 প্লেট ফল নিয়ে আসছে। আবির কাশতে কাশতে বলল, এইসবের মানে কি? মেঘ হেসে বলল, এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনে আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে তা একদিনই পূরণ করে ছাড়বে। আবির মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে 1 গ্লাস দুধ, 1 হালি ডিম আর 1 প্লেট ফল কোনো রকম খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে। খাওয়াতে কোনো প্রকার গাফিলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম, আমি কি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে একটু, তবে আপনি বললে শেষ করে ফেলবেন। থাক, পরে খেয়ে নিন, এখন আমি আসছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা। আলী আহমেদ খান বাসায় ফিরে আবির থেকে নাম্বার নিয়ে গেছেন। মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে মাহমুদা খানের নাম্বার কল দিলেন। মাহমুদা খানের ফোনে অলরেডি আলী আহমেদ খানের নাম্বার ভাইজান লিখে সেভ করা, তাই চিনতে অসুবিধা হয় না। কল দেওয়ার পরই প্রথমবারে কল রিসিভ হলো। মাহমুদা খানের কণ্ঠে খাতে নামিয়ে ধীর কণ্ঠে বলে উঠলে, সালাম দিল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় আছিস? বাসায়। আবির কেমন আছে? আগে থেকে কিছুটা সুস্থ। ভাবিরা কেমন আছে? বাকি সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। যে কারণে তোকে ফোন দেওয়া, আগামীকাল তোদের বাসা সবাইকে আমাদের বাসায় দাওয়াত, সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় চলে আসিস, আমার যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয়। ঠিক আছে ভাইজান। মাহমুদা খান ফোন রেখেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। আইরিন আর আরিফ ও মায়ের সাথে সাথে কাঁদছে। জন্মের পর থেকে মাকে দেখে আসছে ভাইদের জন্য সবসময় কান্না করতে। ঈদ কিংবা যে কোনো উৎসবে আসলেই তাদের মায়ের কান্না দেখতে হয়। 28 বছর পর খানবাড়িতে ঢোকার অনুমতি পেয়েছেন, সেই খুশিতে নিজের কান্না আটকে রাখতে পারছেন না। আলী আহমদ খান রাগ এত সহজে কমে যাবে এটা কেউ কল্পনা করতে পারেনি। আবির ভেবেছিল অন্তপক্ষে 1-2 বছর চেষ্টা করলে হয়তো বা আব্বু রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, কিন্তু বোনকে প্রথম দেখাতেই উনি সবাইকে ডেকে জানিয়ে দিবে এটা কেউ ভাবেনি। আজ সকাল থেকে খানবাড়ি অন্দরমহলে কাজে ধুম পড়েছে। 2জন হেল্পিং হ্যান্ড, বাড়ির 3 কর্ত্রী সহ মেঘ, মিম আর আদিও কাজে ব্যস্ত। মেঘ কাজের ফাঁকে আবিরকে দেখে আসে। আবিরের হাতে অনেকটাই ঠিক হয়েছে, তবে পায়ের ব্যথাটা এখনও অনেক বেশি। আজ 3 ভাই একসঙ্গে বাজার করতে বেরিয়েছেন। বোনের পছন্দ মতো মাছ থেকে শুরু করে সবজি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মিম মেঘ মিলে চুপি চুপি একটা বরণডালাও সাজিয়েছে, যেটা মিমের রুমে লুকিয়ে রেখেছে। আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে। মেঘ যেন কোনো প্রকার উচ্ছৃঙ্খলা আচরণ না করে। আব্বু, চাচু প্রতি আবিরের বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। মেঘকে না আটকালে কখন কোন অঘটন ঘটাবে তার আশঙ্কা আছে। মেঘকে প্রোটেক্ট করতে আবিরও সামনে থাকতে পারবে না। তানবীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে তাও বলা যায় না। যদি ফুপির সাথে ফুফার দেখে আবিরের আব্বুর মাথা গরম হয়ে যায়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আবির বলেছিল ফুপিকে বাসা আনার কথা, কারণ এখানে আবিরের অসুস্থতার কারণে আলী আহমেদ খান মন এমনিতে খুব নরম। এমন তো অবস্থায় ফুপিকে না আনতে পারলে পরবর্তী কবে সুযোগ পাবে তা জানা নেই। প্রায় 12টার দিকে ফুপিরা বাসায় আসছে। মেঘ নিচে থেকে চিৎকার দিয়ে মিমকে ডাকছে, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজব্যান্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে। আবিরদের সারপ্রাইজ দিবে ভেবেই কিছু জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না,
দেখে মেঘও ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। বাসায় ঢুকেই সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে। এই সময় মিম উপরে ব্যালকনিতে থেকে ডেকে জিজ্ঞেস করলো, আপু ওনারা কোথায়? মেঘ রুষ্ট হয়ে বলল, ওনারা চলে আসছে। মেঘ আবিরের রুমে চলে গেছে। মিম কি বুঝালো কে জানে, দূরত্ব রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণডালা নিয়ে অন্য হাতে পা অবধি ঢাকা লং ড্রেসে এক পাশে উঠিয়ে ছুটছে। মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গাউন ড্রেস, এক পাশে ওড়না সেফটি পিন দিয়ে আটকানো, স্ট্রেট চুলগুলো কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে। মিম ঠোঁটে রঞ্জক লাগিয়েছে। মিমের এক হাত কালো ফিতার ঘড়ি, অন্য হাতে কতগুলো চুড়ি, এক পায়ে পায়েলের সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলোপাথারি দৌড়ের কারণে মিম কাত ছাড়ানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশেপাশে কোনো দিকে তাকানোর মতো সময় নেই। বরণডালা হাতে নিয়ে মেন গেটে পার হতেই আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগে। মিমের হাতে বরণডালা সহ সব ফুলের পাপড়ি সব পড়ে গেছে। সাথে সাথে মিম ধাপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল, ও মা গো! চিকন লম্বা এক ছেলে দু কদম এগিয়ে এসে শুধালো, ব্যথা পেয়েছ? মিম রাগে কটমটো করে বলল, এই কে আপনি? আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়ে আবার জিজ্ঞেস করেন ব্যথা পাইছি কি না? আপনার সাহস তো কম না? আবারও আর্তনাদ করতে করতে বলল, উফ আমি শেষ। ছেলেটাও ক্ষেপার স্বরে বলল, নিজে থেকে চলতে পারে না, আবার আমার দোষারোপ করছে। আমি কি তোমায় ফেলেছি নাকি? নিজের গায়ে জোর নাই, আবার আমায় বলতে আসে। মিম এখনও মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথার উপরে যাচ্ছে। রাগে কটমটো করতে করতে বলো, একদম গায়ে জোর নিয়ে কথা বলবে না। আপনি ইচ্ছে করে আমায় ফেলেছেন। আমি এখনই ভাইয়াকে ডাকবো। এমন সময় মেঘ আসছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শুধালো, কিরে তুই এখানে বসে আছিস কেন? মিম ফোঁস করে উঠল। গাল ফুলিয়ে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলা শুরু করলো, আমি এখানে শুধু শুধু বসে আছি না, এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলের দিকে তাকাতেই ছেলেটা নিরুত্তর কণ্ঠে বলল, আপু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। ভিতর থেকে কে ছুটে আসছে আমি কিভাবে বুঝবো? আমি ভিতরে ঢুকেছি, সে হুট করে সামনে চলে আসছে। আমি ভয় পেয়ে কিছুটা সরে গেছি আর সে পড়ে গেছে। না আপু, উনি ইচ্ছে করে ফেলেছেন। তুমি ভাইয়াকে এখনই ডাকো, এই ছেলে বিচার করতে হবে। উফ, আমার কোমরটা মনে হয় ভেঙে গেছে। মেঘ মৃদু হেসে বলল, আরিফ তুমি ভিতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, আপু সত্যি আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্ত স্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবে একটু সাবধানে থেকো। এসেই পাগলকে উস্কে দিয়েছ, এর পরিণাম কি হবে আমার জানা নেই। ভিতরে যাও। আরিফ ভিতরে চলে গেল। মিম রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপু উনি ওই ছেলেকে ভিতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমায় এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে। তুমি আমার বোন হয়ে এটা কি করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ কর। ওঠ, কাজের কাজ কিছুই করতে পারিস না? তখন চিৎকার করে ডাকলাম, বরণডালা নিয়ে নামতে তুই নামিস না। ওরা সবাই ভিতরে চলে গেছে। এতক্ষণে তোর খবর হয়েছে। বরং তো হলোই না, বরং শুধু শুধু কোমরে ব্যথাটা পেয়েছিস, সাথে ড্রেসটা নষ্ট করেছিস। মিম মেঘের হাত ধরে কোনো রকম উঠল, ঠিকমতো দাঁড়াতে পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ঝাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম 2-3 বার চেষ্টা করলো। কিছুটা ঠিক হওয়ার পর মেঘকে ধরে ধরে ভিতরে ঢুকলো। আবিরের রুমের দরজার সামনে আসতে আকলিমা খান শুধালেন, কিরে কি হলো তোর? মিম রাগে বলতে নিল, এই ছেলে। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে স্বাভাবিক কণ্ঠে বলো, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বললেন, সারাদিন উল্টোপাল্টো দৌড়াবি, ব্যথা তো পাবি। বেশি ব্যথা পাইছিস? সিরিয়াস আলোচনা মিমের ব্যথাটা আলোচনা মোড় ঘুরিয়ে ফেলেছে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছু হয়নি, আমি এখনই ওষুধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আবিরের রুমে আলী আহমেদ খান ব্যতীত আর সবাই উপস্থিত। আলী আহমেদ খান নিজের রুমে বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমল। বোনের হাজবেন্ডকে
তিনি এখনও মন থেকে মানতে পারছেন না, তাই সামনে আসছে না। মোজাম্মেল খান, মালিয়া খান, হালিমা খান আলোচনা করে মাহমুদা খান আর ওনার হাজবেন্ডকে আলী আহমদ খানের রুমে পাঠাচ্ছেন। 28-30 বছর গড়ে ওঠা অদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড প্রয়োজনীয় আলী আহমদ খানের পায়ে ধরতে রাজি। মেঘ মিমের সঙ্গে উপরে চলে গেছে। মিম কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারল এখন মিমের পা জ্বলছে। কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পরনে সেলোয়ার দাগ হয়ে গেছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তাই এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘ নিজেই ভয় পেয়ে গেছে। বাসার কাউকে জানালে তুলকামাল কাণ্ড হয়ে যাবে। মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকেও অনর্গল বকে যাচ্ছে। মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত করার চেষ্টা করছে। মেঘ কাটা স্থান জীবাণু ওষুধ দিয়ে একটা মলম লাগিয়ে ব্যথা ওষুধ লাগিয়ে দিয়েছে। বেশি কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুবোন একই সঙ্গে নিচে আসছে। পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিকমতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতে দেখল আলী আহমেদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাইরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিয়া খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মু আর কাকিয়ার পাশে গেটে দরজা পর্যন্ত আসতে মেঘের পা চুকুর থমকে গেছে। সেই সাথে হৃদয়স্পন্দন হঠাৎ থেমে গেল। মাহমুদা খান এবং ওনার হাজব্যান্ড দুজনে আলী আহমেদ খানের দু পা আঁকড়ে ধরে অবিচ্ছেদ্যভাবে কেঁদে চলেছেন। ব্যগ্র স্বরে নিজের ভুল স্বীকার করছেন আর আলী আহমেদ খানের কাছে মাপ চাচ্ছেন। আলী আহমেদ খান বোনকে অনেক দিন আগে ক্ষমা করে দিয়েছেন, তবে আজ বোনের হাজব্যান্ডকে সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। মাদুরের মানবের ন্যায় আলী আহমেদ খান বিছানায় এক পাশে বসে আছেন। মোজাম্মেল খান ব্যতীত দরজার সামনে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের চোখ টলমল করছে। মেঘ কাতর বদনে ফুপির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভিতরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় জুড়ে আসা আর্তনাগুলো বিক্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপির জায়গায় কল্পনা করতে মেঘের চারপাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। দাঁড়িয়ে থাকা সর্বশক্তি মুহূর্তে বিলীন হয়ে গেছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করল। মিমের পাশে সোফায় গিয়ে বসে চোখ বন্ধ রেখে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইল। আশেপাশে চোখ বুলিয়ে মিম সন্দিহান কণ্ঠে শুধালো, আপু কি হয়েছে তোমার? এভাবে হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলে স্বাভাবিক কণ্ঠে বলো, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানবীর, আরিফ, আইরিন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খুশগল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুমি নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিলে। মোটেও না, তোমার শুধুই আমার ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষ নাই, ভাগ্য ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিত হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস? বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভ দিয়ে ঠোঁট ভিজে ঠোঁট বাঁকিয়ে হেসে মৃদু স্বরে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে আমি সেভাবেই চলবো। বাস্তবে কেন, স্বপ্ন কোনো দিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দিব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানবীর একসঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন মুখোমুখি শুধালো, ভাইয়া তুমি বিয়েটা কবে করবা? আমরা কি বিয়ে খাবো না? আবির ঠাট্টা স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরই করব। আইরিন মুখ ফুলে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্র 16 বছর বয়স আমার, আমি এখনও শিশু। তানবীর হেসে বলল, এখনও কত কত গ্রামে 13-14 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়, সেখানে তুই তো তাদের থেকেও 2 বছরের বড়। তোকে দিতে অসুবিধা কি? আইরিন গুরুগম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরও 3 বছরের বড়, সে বেলায় তাকে বিয়ে দাও না কেন? তানবীর সত্য জবাব দিল, আমার বোনের জামাই ফিক্সড, তাই কোনো টেনশন নেই। কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এজন্য সবাই টেনশন।
আইরিন পুরো নাকে গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়ে করব না। আইরিনের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে শুরু করলো। আইরিন রাগে কটমটো করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁটে হাসি রেখে বলল, তোমরা সবসময় আমার ননদিনীটাকে রাগাও। আমার ননদিনীকে বিয়ে দিব না, সারা জীবন আমার কাছে রেখে দিব, তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিনের গাল ফোলানো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁটটা মেরে বলল, তুই এত ব্যাকুল কেন রে, মজা বুঝিস না? আইরিন মাথা ঘষতে ঘষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে আছে। আরিফ সবার সাথে অন্য বিষয়ে কথা বলা ব্যস্ত। এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বলল, তানবীর, ওদের নিয়ে বাসাটা একটু ঘুরিয়ে দেখা, আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের কর। এক রুমে বন্দি থাকতে কত ভালো লাগে। তানবীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে আসছি। আইরিন, আরিফ, জান্নাত আগে বেরিয়ে গেছে। তানবীর আর আসিফ দুপাশ থেকে আবিরকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে। আবিরকে হাত মোটামুটি ঠিক হয়ে গেছে, পায়ে ব্যথা রয়েছে। বাড়ির নিরিবিলি পরিবেশে দেখে জান্নাত এগিয়ে গিয়ে আকলিমা খানকে শাশুড়ির কথা জিজ্ঞেস করতে লাগলো। মেঘ আর মিম দুজনেই সোফায় হেলান দিয়ে বসে আছে। সবাইকে বের হতে দেখে আকলিমা খান এগিয়ে এসে মেঘকে ডেকে বলল, ওদের নিয়ে ছাদ থেকে একটু ঘুরে আয়, আমরা খাবার রেডি করছি। এদিক ওদিক নজর বুলিয়ে মেঘ উঠে গিয়ে নিজ মনকে সামলে মুখ হাসি দিয়ে বলল, চলো। মিমকে উদ্দেশ্য করে বলো, কিরে তুই যেতে পারবি? মিম মেঘের দিকে এক পলকের জন্য তাকাতেই হঠাৎ আরিফের দিকে চোখ পড়ল। অমনি মিম রেগে মেগে আগুন হয়ে গেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আমি যাব না, তুমি যাদের নিয়ে যাচ্ছিলে তাদের নিয়ে যাও। মেঘ রীতিমতো আইরিন আর আরিফকে নিয়ে উপরে চলে গেছে। এক এক করে মিম, তামিম, মেঘ আর আবির সবাই রুম ঘুরিয়ে ছাদে নিয়ে গেল। ছাদ ভর্তি এত এত গাছ দেখে আইরিন খুশিতে লাফালাফি শুরু। আইরিনের উইশ লিস্টে প্রায় অনেক গাছ অলরেডি মেঘদের ছাদে আছে। আইরিন আপন মনে বকবক করে যাচ্ছে, এই গাছটা আমার কাছে, এইটা ছিল এখন নেই, এই গাছটা আমাদের বাসায় হয় না, তুমি আবার আমাদের বাসা গেলে আমাদের বাসা ছাদে নিয়ে যাব। মেঘ মৃদু হেসে শুধু বলল, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ বকবক সহ্য করে অবশেষে আরিফ ক্ষুব্ধ হয়ে বলল, তোদের সাথে এসে আমার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। গাছগাছালি নিয়ে এত আলোচনা গবেষকরাও বোধহয় করেন না। আইরিন ঠাট্টা স্বরে বলল, তুই ভালো মানুষ ছিলি কবে? আরিফ অগ্নিদৃষ্টি তাকাতে আইরিন ভেঙচি কাটল। মেঘ হেসে বলল, আচ্ছা গাছ নিয়ে আর কথা বলবো না, তোমরা যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করে সে বিষয় বলো। আরিফের রাগ মুহূর্তেই গায়েব হয়ে গেল। সহসা অস্ফুট কণ্ঠে বলো, এই না হলে আমার। আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরে ফেলল। মেঘ আশ্চর্যিত নয়নে তাকিয়ে আইরিনকে শোধালো, আরিফের মুখ চেপে ধরেছে কেন? পুনরায় আরিফকে শোধালো, কি বলতে চাইছিলে বলো? ভা মানে কি? আরিফ ঢোক গেলে উষ্ণস্বরে বলতো, ভালো বোন। মেঘ ভুরু কুচকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে শোধালো, সত্যি? তাহলে আইরিন মুখ চেপে ধরেছ কেন? আইরিন খুব হিংসুটে, ও নিজেও ছাড়া আর কাউকে ভালো বলতে দিবে না। তোমাকে ভালো বলে ফেলেছি, এটাও সহ্য হচ্ছে না। আইরিন বিপুল কণ্ঠে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভিতরে ভিতরে ফুঁসতেছে। বিড়বিড় করে বলে, আগে বাসায় চল, তারপর তোকে বোঝাবো। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি লাইফ আর স্কুল লাইফ নিয়ে গল্প করছে। এদিকে আবির, তানবীর আসিফের সোফায় বসে বসে গল্প করছে। আবিরের ব্যবসা, তানবীরের রাজনীতি, আসিফের জব লাইফ নিয়েও নানান আলাপ আলোচনা মগ্ন। জান্নাত হালিমা খান এবং আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছেন। মাহমুদা খান, ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমেদ খানের রুমে টুকটাক কথা বলছে। মাহমুদা খানের আলী আহমেদ খানের নতুন করে সবাই পরিচয় দিচ্ছে, যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকে চেনেন। আলী আহমেদ খান হঠাৎ প্রশ্ন করলেন, তোর ছেলে মেয়ে কি তিনজনই? মাহমুদা খান মৃদুস্বরে বললেন, না, আমার আলহামদুলিল্লাহ 2 ছেলে 2 মেয়ে। মোজাম্মেল খান শোধালেন, আরে মেয়ে কোথায়, নিয়ে আসলি না কেন? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কানাডা থাকে। ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বলেন, আফা, তোমার এক মেয়ের বিয়ে দিয়ে ফেলেছ? মাহমুদা খান মলিন হেসে বলল, আলহামদুলিল্লাহ, 1 বছর হলো একটা নাতি আছে।
মোজাম্মেল খান বোনের কথায় রীতিমতো ভিমড়ি খেলো। আলী আহমেদ খান মালিহা খানের দিক তাকে উদাসীন কণ্ঠে শুধালো, আমার ছেলে এবার বিয়ে করানো দরকার নাকি বলো? মালিহা খান কিছুটা তপ্ত বললেন, আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথাই বলছি, কিন্তু আপনি তো আমার কথা গুরুত্ব দিচ্ছেন না। এবার গুরুত্ব দিতেই হচ্ছে। আমার ছোট বোন নানি হয়ে গেছে, আর আমি এখনও ছেলের বউয়ের মুখ আম্মা জান ডাকই শুনতে পারলাম না। মোফাজ্জল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোনো মেয়ে কি পছন্দ হয়েছে ভাইজান? দেখছো কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করা আছে। আবির শুধু হ্যাঁ বললেই হবে? মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেয়েকে কি করে? আলী আহমেদ খান ঠাট্টার স্বরে বললেন, মেয়ে তুমি দেখেছিলে, এবার আমি দেখেছি, এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, ভাইজান তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবছি? মালিয়া খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে প্রশ্ন করলেন, শাকিল সাহেবের মেয়েকে? ইকবাল খান উত্তর দিলেন, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাআল্লাহ ভাবি, মেয়ে দেখার মতো, আপনি দেখলে চোখ ফেরাতে পারবে না, যাকে বলে আগুন সুন্দরী। তার উপর বাবার মায়ের একমাত্র মেয়ে বলে কথা। হালিমা খান ঠান্ডা কণ্ঠে জানালেন, না, আমার ছেলে বউ হবে আমার মতো সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে। যেই আগুনের আশেপাশে ভিড়তে পারবো না, সেই আগুনে আমার ছেলেকে পুড়তে দেব না।